নমস্কার, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের একটা নতুন পর্ব। আজ থেকে আমরা শুরু করলাম এমন একটা পর্ব যেটার জন্য আপনারা বহু প্রতীক্ষা ছিলেন, অনেকে অনুরোধ করেছেন। সেই পর্বটা হচ্ছে যে বিভিন্ন গুণীজনদের নিয়ে, রাজনৈতিক গুণীজন যারা, তাদের নিয়ে, তাদের ব্যক্তিগত জীবন নিয়ে, তাদের কর্মকাণ্ড নিয়ে যারা এই বিষয়ে জানেন তাদের সাথে কথা বলার। আজকে কথা বলবো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি তো আমরা সকলে, জানেন খুব কম লোক, আর বোঝেন আরো কম লোক। সেই রকমই মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝেন এমন একজন মানুষের সাথে আজ আমরা আলাপ করতে এসেছি। তিনি নান আদার দেন জয়ন্ত ঘোষাল। জয়ন্ত দা, এনকে ডিজিটালে প্রথমবার আপনাকে স্বাগত। জয়ন্ত দা, আমি আপনার কাছে সরাসরি একটা প্রশ্ন করি। আমরা রাজনীতির প্রশ্ন করবো না, মমতা বন্দ্যোপাধ্যায় কত ভালো রাজনীতিবিদ এটা নিয়ে বলবো না, কিন্তু তবুও তিনি তো স্ট্রিট ফাইটার এবং আপনি ওনার রাজনৈতিক উত্থান থেকে ওনাকে দেখে আসছেন। কিভাবে দেখছেন আজকের মমতা বন্দ্যোপাধ্যায় আর আজ থেকে 30-35 বছর আগের মমতা বন্দ্যোপাধ্যায়কে? আমার মনে হয় যে দেখুন প্রবীরবাবু, যে কোনো মানুষই, শুধু রাজনৈতিক নেতা বলে নয়, যে কোনো মানুষই সময়ের সঙ্গে, আমরা সবাই পরিবর্তনশীল। একটা জায়গায় তো আমরা স্ট্যাটিক হয়ে থাকি না। মমতা বন্দ্যোপাধ্যায়ও, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে, মানে এটার জন্য আমি কোনো কৃতিত্ব দাবি করি না, সাংবাদিক হিসেবে 4 দশক আমার অভিজ্ঞতা, এবং আমি যে সংবাদপত্রে সেই সময় কাজ করতাম সেই সংবাদপত্রের প্রতিনিধি হিসেবে 84 সালে যখন সোমনাথ চট্টোপাধ্যায়ের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকসভায় উনি পরাস্ত করলেন সোমনাথ চট্টোপাধ্যায়কে, এবং আমরা সবাই তখন লিখেছিলাম যে জায়ান্ট কিলার মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দিনটা থেকে তাকে কভার করছি। 87-এ আমি দিল্লি চলে যাই এবং 84-এ মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভাতে, তার মানে একটা জিনিস ভুলে গেলে চলবে না যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 7 বার লোকসভাতেও উনি জিতেছেন, এবং তার ফলে দিল্লি এবং কলকাতা এই দুটোই কিন্তু ওনার হাতের তালুর মতো একটা পরিচিত একটা রাজনৈতিক শহর, রাজনৈতিক ক্ষেত্র। ব্যক্তি মমতা এবং রাজনৈতিক মমতা তো মিলেমিশে আছে। এক জায়গায় যেটা বলছিলাম যে স্থিতিশীল নয়, স্ট্যাটিক নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কনসিস্টেন্ট একটা জিনিস চরিত্রের মধ্যে, সেটাও আবার থাকে। যেমন আমাদের সকলের মধ্যেই পরিবর্তনের মধ্যেও কিছু অপরিবর্তনীয় সত্তা আমাদের থেকে যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে সহজ সাবলীল একটা মেঠো একটা অ্যাপ্রোচ, সেটা কিন্তু একই রকম থেকে গেছে। আমি অনেক পরিবর্তন দেখেছি, মানে একরকম ছিল মানে রুমাল হয়ে গেল বেড়াল, যেটা সুকুমার রায়ের লেখা থেকে বলা হয়। এই মেটামরফোসিস বা রূপান্তর, সেটা মমতার ক্ষেত্রে যে বেসিক ইনস্টিংক্ট, যেটা একটা চারিত্রিক ইনস্টিংক্ট, সেখানে না খুব বেশি পরিবর্তন আমি দেখি না। সেই একই রকম ভাবেই তার একটা কোথাও মা, কোথাও দিদি, কোথাও একটা যে কোনো মানুষের কাছে, এবং ওটা না মানে কেউ যদি মনে করে যে আমি রাজনৈতিক নেতা হওয়ার জন্য করব, সেটা যদি কসমেটিক ভাবেও অনেকে তো করে, অনেকে তো দলিতের বাড়িতে গিয়ে খাওয়া প্র্যাকটিস করছে, কেউ গিয়ে হয়তো অনেক কিছু করে, কিন্তু যেটা সহজাত স্বতঃস্ফূর্ত ভাবে সেই জিনিসটা, ওই যে চা বানাতে শুরু করে, মোমো বা দার্জিলিং এ গিয়ে তো এইটা একটা ইন্দিরা গান্ধীর মধ্যে আমি দেখেছিলাম যে খুব সাংঘাতিক ভাবে কানেক্ট করা, একটা সাংঘাতিক কমিউনিকেশন স্কিল। এই স্কিলটা না মানে এটা হয় না, ওনার যে দুর্বলতা, সেই দুর্বলতাটাও উনি জানেন। তো এই চারিত্রিক গুণটা ওনার মধ্যে রয়েছে। পরিবর্তন যদি কিছু হয়ে থাকে, সেটা হচ্ছে যে সেদিনও আবেগ ছিল এবং রিজন ছিল। আবেগ এবং বুদ্ধি দুটোরই তো মিশ্রণ থাকে। একটা আবেগ, আমরা সবসময় বলতাম যে মমতা বন্দ্যোপাধ্যায় আবেগ তাড়িত রাজনীতি করেন, এমন কথাও আমি নিজেও কখনো কখনো লিখেছি। এখন মনে হয় যে এক্সিট রুট না রেখে আন্দোলন করেন, যেটা আমাকে অনেক সময় প্রণববাবুও বলতেন। আবার এটাও ঘটনা যে এক্সিট রুট রেখে আন্দোলন করা মানেই কিন্তু একটা ব্যাক ক্যালকুলেশন করে, একটা হিসেব করে, যে এইটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, তাহলে আমি এটা করি। আর একটা হয় স্বতঃস্ফূর্ততা, একটা রিফ্লেক্স। মমতা অনেক বেশি রিফ্লেক্সে রাজনীতি করেন, এই জিনিসটা ওনার সম্পর্কে বলা হতো। তার ফলে অনেক সময় এক্সিট রুট রাখা হতো না, রাখতেন না। কিন্তু আবার ওই স্বতঃস্ফূর্ততাটা মানুষ চাইলেও হতে পারে না। এখন দেখি যে একটা যেরকম স্বতঃস্ফূর্ততা রয়েছে, পাশাপাশি যে রাজনৈতিক প্রজ্ঞা, এই প্রজ্ঞাটা কিন্তু সাংঘাতিক ভাবে
ওনার বিকশিত হয়েছে। সেটা কিছুটা বয়সের জন্যে, কিছুটা সময়ের অভিজ্ঞতা থেকে। তার ফলে এখন আগে যেরকম আবেগের পরিমাণটা যদি মানে আমি বলবো 60-40, 70-30, এখন কিন্তু আমি বলবো যে এই প্রজ্ঞা বা রিজন আর আবেগ, এটার যে ব্লেন্ডিং, হ্যাঁ, এটা কখনো কখনো 50-50, কখনো কখনো বুদ্ধি বা রিজনটা হয়তো 60% হয়ে যেতে পারে। আবেগটা আছে, আবেগটা না থাকলে তো রাজনীতি করা যায় না। ওইটা নিয়ে অনেক মানে অক্সফোর্ডে গবেষণা হয়েছে। আমি একটা বই আছে যে পলিটিক্যাল ইমোশন, মানে ইমোশনটা পলিটিক্যাল ইমোশনের ওপরে মানে স্টাডি। তো একটা রাজনীতি যারা করে সেটাও কিন্তু একটা পলিটিক্যাল ইমোশন। তো এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আমি দেখেছি যে এটা পরিবর্তন, মানে এখন অনেক ভেবে বুঝতে পারে কনসিকোয়েন্সটা কি হতে পারে এটার। মানে এখন ভাবেন যে ইলেকশন কমিশন যদি এই তারিখের মধ্যে পূর্ণ ভোটার তালিকা না হয় তাহলে আমার প্ল্যান বি কি হবে, প্ল্যান সি কি হবে, আমি জানি না কি হবে, কিন্তু আমি এইটুকু জানি আমরা সবাই ওনার উপরে সেজন্য ভরসাও রাখি, যারা ভরসা রাখে যে দিদি আছে তো ওই যে বলে না যে মুমকিন হ্যাঁ। তো আমি ওইটা উনি আছেন, সুতরাং উনি ভাবছেন, মানে আমাকে জিজ্ঞাসা করাটা আমার কাজ নয়, মানে আপনি কি ভাবছেন, কিন্তু আমি জানি ইভেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক ভাবছেন। সুতরাং এটা একটা অসম্ভব অসাধারণ একটা রসায়ন, যেটা আমি আমার জীবনে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে একটা কথা শোনা যায়, তিনি হচ্ছেন সবচেয়ে বেশি আনপ্রেডিক্টেবল রাজনীতিবিদ। এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ভালো প্রশ্নটা। তার কারণটা হচ্ছে যে আনপ্রেডিক্টেবিলিটি মানে যেটা হচ্ছে যে এটা ঘটনা যে এই যেমন সুপ্রিম কোর্টে যাওয়া, এইটা তো কেউ মানে একটা এক্সক্লুসিভ, কেউ অনেকদিন আগে হয়তো বলতে পারে, অ্যানালিসিস করতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও অনেক সময় বলেছেন যে আমি এটা করতে পারি, কোর্টে যেতে পারি। হ্যাঁ, একটা কখনো কখনো মনে হয়েছে যে ওনার মধ্যে একটা নিজে গিয়ে দাঁড়ানোর ইচ্ছা আছে। কিন্তু যখন ঘটনাটা হলো তার একদিন আগে কিন্তু কেউ কোনো এক্সক্লুসিভ খবর, কোনো রিপোর্টার লিখতে পারেনি যে আগামীকাল তিনি যাচ্ছেন। এবং খুব কাছাকাছিরও কাউকে যে উনি বলে বা এ করে, অনেক সময় ওনার একটা রিফ্লেক্স, যেটা বলছি একটা ইম্পালসিভ, এবং সেই ইম্পালসিভটা কিন্তু ওই যে যেরকম ভাবে ছিলেন ওই রকম ভাবে শাড়ি পরে ঘরের একটা মায়েরা যেরকম ভাবে পরে। তো আমাকে অনেকে প্রশ্নও করেছে যে এরকম ভাবে একটা আট পরে যে শাড়ি পরে এলেন, তো এইটা তো কেউ ভাবেনি যে এরকম ভাবে আসবে। তাই বললাম যে এইটাই মমতা, এই আনপ্রেডিক্টেবিলিটিটা, যে বঙ্গভবনে যে চলে আসতে পারে। প্রত্যেক জৈনের ইডি অভিযান হচ্ছে, ইডির কর্তারা কেন বিজেপির শীর্ষ নেতারাও কল্পনায় ভাবতে পারেনি যে ওখানে উনি নিজে পৌঁছে যাবেন। একটা সাহসও লাগে, কিন্তু একটা ডাকাবুকও হতে হয়। মানে কি হবে, মানে আমরা তো কিছু একটা করতে গেলে মানে 10 বার ভাবি। মানে আমরা তো বোধহয় সেজে গুজে জুতো মোজা পরে বেরোতেই আমাদের কোথাও একটা আধ ঘন্টা 1 ঘন্টা লেগে যায়। ওখানে যেরকম আছে সেইভাবে চলে যাওয়া, এইটা যখন উনি সিঙ্গুর আন্দোলন করছেন, কিংবা তারও আগে যখন আর কি তাপসী মালিকের ঘটনাটা শুনলো যেদিন, সেই দিন নিশ্চয়ই উনি ভালো শাড়ি পরে তারপরে তাপসী মালিককে ওখানে যেতে হবে সেটা ভেবে তো কেউ যায় না। কিন্তু সেদিন যেটা উনি করেছিলেন তাপসী মালিকের ঘটনায় রিয়াক্ট করার সময়, অথবা মুক ও বধির একটি মেয়েকে নিয়ে রাইটার্সে, যদিও তখন সিএম দেখা করছে না, সেই জিনিসটা কিন্তু আজও আছে। এবং আজ যেটা রয়েছে এই আনপ্রেডিক্টেবিলিটিটাই মমতা বন্দ্যোপাধ্যায়। একদমই তাই। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে লক্ষ্য করে আসছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার একবার প্রশ্ন করার সুযোগ হয়েছিল, আমি মানে জঙ্গলমহল থেকে তিনি ফিরছেন এবং তার কিছুদিন আগেই বুদ্ধবাবুর কনভয়েতে মাওবাদীরা আক্রমণ করেছিল। তো আমার সৌভাগ্য হয়েছিল, আমি জিজ্ঞাসা করলাম এত সাহস পান কোত্থেকে। উনি খুব সুন্দর একটা জবাব দিয়েছিলেন দাদা। উনি বলেছিলেন তুই যদি সৎ হোস সাহসটা ভেতর থেকে এমনি আসবে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাহসিকতার পেছনে ওনার সততা ছাড়া আর কি কি গুণ আছে বলে মনে হয়? মানে সাহসিকতা তো বটেই, যেমনটা আপনি বললেন, সাহসিকতা ছাড়াও যে গুণ আছে, একটা অনেস্টি কথা উনি বলেছেন। একটা অনেস্টি সাহসিকতা দেয়। একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে কোয়ালিটি অফ লাইফ। কি হয়, একটা মুখ্যমন্ত্রী
এটা ভুলে গেলে চলবে না যে 15 বছর হয়ে গেল। তো 15 বছর হয়ে যাওয়ার পরে এখনো বুঝতে পারা, মানে জমিনি হাকিকত যেটা হিন্দিতে বলে, যে একটা গ্রাউন্ড রিয়েলিটি যেটা ইংরেজিতে বলে মাটির গন্ধ, সেই মাটির যে বাস্তবতা, মাটির গন্ধ, সেই বাস্তবতাটা আমরা অনেক সময় লুজ হয়ে যায়। এক ধরনের ক্ষমতা মানুষকে একটা মানে এলিভেটেড করে দেয়, একটা আইভরি টাওয়ারে তুলে নিয়ে যায়। সেই আইভরি টাওয়ারটা, আমি দিল্লিতে যেহেতু ছিলাম, আমার 40 বছরের বেশিরভাগ সময়টা আমি দিল্লিতে কাটিয়েছি। দিল্লিতে আমি দেখেছি দেশের মানে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, তারা একটা সময়ের পরে হয় কি জনগণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং তারা মানে বুঝতে পারছেন হয়তো যে এলিনেটেড হয়ে যাচ্ছে, কিন্তু বুঝতে পারছেন না। উনি মমতার কিন্তু ওই যে সেন্সটা না, এটা হচ্ছে সব থেকে বড় বৈশিষ্ট্য। বুদ্ধদেব ভট্টাচার্যকেও আমি ঘনিষ্ঠভাবে দেখেছি এবং বুদ্ধদেব ভট্টাচার্য যখন নন্দীগ্রামে গুলি চলেছে, সিঙ্গুরের এরকম ঘটনা হয়েছে তার আগে, আমি বুদ্ধবাবুকে যখন বললাম যে রাইটার্সে ওনার ঘরে যে সিচুয়েশনটা কিন্তু অনুকূল নয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক পরিসরটা দখল করছে বলে কিন্তু মনে হচ্ছে, উনি এবং যে সংবাদপত্রে আমি তখন কাজ করতাম সেটা বড় সংবাদপত্র এবং সিঙ্গুরের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে, টাটার আগমনকে তারা পূর্ণ সমর্থন করে, বরং মমতাকে বিরোধিতা করছে। সেভাবে করেনি, টাটার সমর্থন করে। যখন নন্দীগ্রামে গুলি চলে তখন সার্কুলেশন শোষো করে পড়ে যায় এবং একটা বোধোদয় হয়, বিলম্বিত বোধোদয়, যে টাটার কারখানাটা হলে ভালো হতো, সেটা তো মমতাও বলেছে ভালো হতো, কিন্তু গুলি চালানো, এই যে মিস গভর্নেন্স এবং মানুষ, কৃষক শুধু নয়, সাধারণ মানুষ, মধ্যবিত্ত সবাই একদম মোহভঙ্গ এবং একটা রিজেকশন আসছে। এইটাতে আনন্দবাজার, মানে সেই সময়কার যে সংবাদপত্র কাজ করতাম, একটা রণকৌশলও বদলে ফেললো, মানে সার্কুলেশন, স্ট্র্যাটেজি, এই সমস্ত এডিটোরিয়াল লাইন। আমি বুদ্ধবাবুকে তখন, বুদ্ধবাবু সেটা পছন্দ হচ্ছে না, কেননা এরকম ভাবে তখন বিরক্ত, রেগে যাচ্ছেন এবং তখন আমাকে বলছেন যে সেই পুঁজিবাদের কাছেই আত্মসমর্পণ করছেন। আলাম যে আপনি বুঝতে পারছেন না যে মানুষ আমাকে না, উনি তখন ওনার মধ্যে একটা অদ্ভুত, আমি ওনাকে দোষ দেব না, উনি এতটাই বিচ্ছিন্ন হয়ে গেছেন তখন যে ঘটনা প্রবাহ থেকে, এমনকি বিমান বসু বা প্রকাশ কারাট বুঝতে পারছে, উনি এমন ভাবে তখন ওইটার মধ্যে হয়ে গেছেন। আমার এখনো মনে আছে যে উনি সুন্দর পাঞ্জাবি পরতেন, সাদা পাঞ্জাবি, দুধ সাদা পাঞ্জাবি, হাতটা এরকম ভাবে তুলে উনি বললেন, আমি কোনো অন্যায় করছি না, মানুষ এত বোকা নয়, মানুষ আমাদের কি গ্রহণ করবে। ভোটের আগে ওনার কিছুতেই উনি বুঝতে পারছেন না যে উনি হেরে যাবেন। এটা এই যে রিয়েলিস্টিক যে এটা আমি লালকৃষ্ণ আডবাণীর ক্ষেত্রে দেখেছিলাম, যখন হেরে গেল, মনমোহন সিং এসে গেল, বিজেপি ক্ষমতা পেল না, এবং তখনও কিন্তু আডবাণী আমাকে বলে যাচ্ছেন যে ফিল গুড, উনি ক্যাম্পেইন, বিজেপি ওনার নিজের হাতে উনি ক্যাম্পেইনটা তৈরি করেছিলেন, যে ফিল গুড ফ্যাক্টর, যে বিজেপির কে নিয়ে মানুষের নাকি একটা ফিল গুড ফ্যাক্টর হচ্ছে। এবং ফিল গুড কথাটা ওই রেমন্ডসের বিজ্ঞাপন ছিল, একটা মানে ব্লেজারের শুটে একটা হাত এরকম করে একটা স্পর্শ করছে, বলছে ফিল গুড। তো ওনার ওই কথাটা খুব ভালো লেগেছিল, ফিল গুড। তার থেকে উনি বললেন যে আমাদের এনডিএ সরকার মানুষের জন্য ফিল গুড। আমি বললাম যে অন্ধ্রপ্রদেশে কৃষকরা আত্মহত্যা করছে, এখানে সাইবার সিটি ফিটি হবে বলেছিল, মানুষ আত্মহত্যা করছে, এখানে ইলেকশনের অ্যাসেম্বলিতে আপনারা খারাপ ফল করছে, আপনি কি করে বলছেন যে এখানে, উনি সেটা মানতে চাইছিলেন না। এই জিনিসটা আমি মমতার ক্ষেত্রে এবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যেখানে যেখানে মানে ক্ষমতায় থাকলে যে যে ফল্ট লাইন আমরা যেগুলো বলি, সেই জায়গাগুলোকে কিন্তু, সেগুলো তো প্রকাশ্যে বলাটা কাজ নয়। উনি তো যুদ্ধতে নামার সময় উনি তো জেনারেল, সুতরাং যুদ্ধের সময় নিশ্চয়ই তিনি বলবেন যে আমরা যুদ্ধে জিতবো, যুদ্ধ করো, সবাইকে মোটিভেট করবে এবং যুদ্ধে জিতবেন। উনি জানেন
খুব ভালো করে বিলক্ষণ জানেন যে কোথায়, কিন্তু কোথায় কোথায় দুর্বলতা আমরা যদি মনে করি যে আমরা জানি উনি জানেন না, সেটা কিন্তু ভুল হবে। না, এইটা হচ্ছে আপনি ওনার বলছেন- স্ট্রেংথ। আপনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ততটা অ্যারোগেন্ট নন যতটা আদবানিজি ছিলেন বা আমি বুদ্ধবাবু। অ্যারোগ্যান্ট কথাটা বলবো না, আমি বলতে চাইছি যে রিয়েলাইজেশন অফ দ্য রিয়েলিটি, মানে বাস্তব বোধ যেটা না, কেননা বিচ্ছিন্ন হয়ে যায় না মানুষ শুধু কালো চশমা পড়ার জন্য না। সেটা তো বুদ্ধবাবু হয়তো চোখটা খারাপ ছিল, কালো চশমা পড়তে হতো, এটা নিয়েও কথা হয়েছিল। আমি বলেছিলাম যে আপনার কিন্তু গাড়ি থেকে যখন নামেন কালো চশমা, আমার চোখটার কালো চশমা হলে তো আইবল কন্ট্যাক্ট হয় না মানুষের সাথে। আমি যেটা বলতে চাইছি যে মানুষের সঙ্গে 15 বছর ক্ষমতায় থাকার পরও প্রত্যেকটা ব্লকে ব্লকে গিয়ে মানে এই বিষয় তুই কি করছিস, একদম। এই যে মানে কানেক্টিভিটি, এমনকি আমলাদের মধ্যে প্রশাসনে পুলিশের মানে সাধারণ পুলিশ কর্মচারীদের পর্যন্ত নামে চেনেন, মানে হাতের তালুর মতো করে। আমি আপনাকে একটা কথা বলছি, আমি নিজে এটা জানি বলে বলছি, আমি জানি না আপনি হয়তো জানেন, আপনি অনেক দিন ধরে সাংবাদিকতা, রাজনৈতিক সাংবাদিকতা করছেন, মমতাকেও দেখছেন, আপনি হয়তো জানেন, অনেক মানুষ জানে না। এই মুহূর্তে এমন একজন রাজনৈতিক নেতা আপনি বার করুন যে আমাদের 294টা আসন, তো আপনি একটা কুইজ, আপনি তো বড় আপনার চ্যানেল চলছে, আপনি একটা কম্পিটিশন ডাকুন রাজনৈতিক নেতাদের, এবং সেখানে কুইজের মতো যে একদম দার্জিলিং থেকে, কুচবিহার থেকে একদম নিচে সুন্দরবন, মানে আমাদের বে অফ বেঙ্গল, তোষাবা টোসাবা, হ্যাঁ। গোজাবা ফোজাবা, পুরো 294টা আসন আপনি পরপর না দেখে, হ্যাঁ, আপনি বলে যান। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি দেখেছি গাড়িতে যেতে যেতে, আপনি সামনে বসে আছেন, আমি পেছনে, কোনো ম্যাপও নেই, ম্যাপ থাকলেও আমাদের বুঝতে সুবিধা হয়, নানা রকমের রং করা থাকে আপনার কনস্টিটিউয়েন্সি, কিংবা অনেক বই থেকে আমরা দেখি। উনি না ওপর থেকে নিচ অবধি, মানে চোখের সামনে চোখ বন্ধ করেও গাড়িতে যেতে যেতে না উনি আমাকে বলে যাচ্ছে যে এই আসন, এই আসন, এই আসনে আমাদের গতবার এই হয়েছিল, এখানটা এরকম ফল হয়েছে, ওখানে ও হেরেছে, ওখানে ও জিতেছে। তো উনি সবটা জানেন, কোন এমএলএ, আমি যেটা বলছি না যে ফল্ট লাইনটা মানেটা কি, মানে ওয়াকিবহল কোন জায়গাটা, যে ফল্ট লাইন যেটা বলছি, যে কোথায় কে কাজ করছে, কে কাজ করেনি, কে কোন পুরসভাতে সমস্যা রয়েছে। অনেক পুরসভায় দেখুন কমিশনার নিয়োগ করেছে, চেয়ারপারসনকে সরিয়েছে, তো সেগুলো তো আমি তো অনলুকার অফ হার পলিটিক্যাল অ্যাক্টিভিটিস না, আমি তো বুঝতে পারছি। আবার ভোটের আগে কতটা করা যাবে, কতটা করা যাবে না, উনি জিতে মুখ্যমন্ত্রী হওয়ার পরে হয়তো এখন থেকেই ভেবে রেখেছেন যে আমি আরো অনেক কিছু বদলাবো। তো নতুন মানে ভাবে পথ চলার জন্যও উনি এখন থেকে আপনি জানবেন ও তৈরি হয়ে রয়েছে। তো এই রকম মানে আমি তো আমার দেখা রাজনৈতিক নেতাদের মধ্যে তার মানে খুব এই কম যে- দেখেছি, এই জানেন? যে জয়ন্ত দা, এই যে রোজ নতুন করে নিজেকে মানে উপস্থাপন করা, এটাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যান্টি ইনকমবেন্সি হওয়ার পথে মানে প্রধান অন্তরায়? হ্যাঁ, মানে 15 বছর ক্ষমতায় থাকলে অ্যান্টি ইনকামবেন্সি যেটা আপনি বলছেন, এটা তো ল অফ নেচার, একদম। মানে এটা হওয়াটাই তো স্বাভাবিক। সেইটাকে নিউট্রালাইজ করা, মানে যেটা নরেন্দ্র মোদীও দিল্লিতে করতে পারছেন না, ওনার মতো এত গ্রেট কমিউনিকেটর, এত মানে রাজকোষ, এবং যথেষ্ট জনপ্রিয় নেতা ছিলেন, কিন্তু 2014 থেকে আজকে আপনি 2029-এ ওনার লোকসভা হবে, গ্রাফ কমছে চোখের সামনে। আমি ওনার বিদেশ নীতির মানে গোড়া সমর্থক ছিলাম, এবং সবসময় আমি নরেন্দ্র মোদীর বিদেশ নীতির ক্ষেত্রে বলতাম যে এখানে আমি বিজেপি তৃণমূলের প্রিজমে দেখি না, কারণ বিদেশ নীতিটা বিদেশ নীতি, এবং সেখানে কিন্তু আমি বলতাম যে দেশের বিদেশ নীতি দুর্বল হলে দেশের ক্ষতি হবে। এমন প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক হয়ে গেছে, এমন মানে ট্রাম্পের সাথে কি রকম সব মিলিয়ে আপনি ভাবুন। আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন, বিদেশ নীতির ক্ষেত্রে বাংলাদেশ নিয়ে একটা কথা বলতে দেখলেন না। অথচ রাজ্য বিজেপি নেতারা তারা উল্টো পাল্টা বাংলাদেশ নিয়ে কত কথা বলে যাচ্ছে। ঠিক। অথচ মমতা বন্দ্যোপাধ্যায়কে তো প্রভোকেশন ছিল, বাংলাদেশ নিয়ে উনি বলতে পারতেন অনেক কথা, এমনকি মোদির ব্যর্থ বিদেশ নীতি নিয়েও তো বলতে পারতেন। মানে সোফার বাংলাদেশ ইজ কনসার্ন, যেহেতু পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের, আপনি ওনার মুখ থেকে, সুতরাং ডুজ অ্যান্ড ডোন্টস মমতার কাছ থেকে শিখতে হবে, জাতীয় নেতাদেরও শিখতে হবে। আজকে আমি এই মুহূর্তে মমতার কোনো বিকল্প জাতীয় নেতা পর্যন্ত মানে আমি দেখতে পাচ্ছি না। অনেক বড় কথা বললেন।
আমরা জয়ন্তদার সাথে আলাপ চাহিদা চালিয়ে যাব, কিন্তু তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। ফিরছি বিরতির পর। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরে এলাম বিরতির পর। আজ আমরা কথা বলতে এসেছি প্রথিত যথা সাংবাদিক জয়ন্ত ঘোষালের সাথে। তার কাছ থেকে শুনে নিচ্ছি অন্য এক মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনে নেওয়ার, বুঝে নেওয়ার চেষ্টা করছি। জয়ন্তদা, আপনি তো দীর্ঘদিন প্রণব মুখোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ ছিলেন। লালকৃষ্ণ আদবানি আপনার সাথে অত্যন্ত সুসম্পর্ক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এর সম্পর্ক খুব ভালো, কিন্তু বহু সময় দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়দের বিরোধিতাও করেছেন। তারপরে প্রণব মুখার্জি বা লালকৃষ্ণ আদবানিদের রিয়াকশনটা কিরকম ছিল? মানে বিরোধিতাটা কার বিরোধিতার কথা বলছেন? মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায় কখনো প্রণব মুখার্জির দেখুন, বিরোধিতা আমি দুটো জিনিস ফলো করেছি আমার ক্ষেত্রে, চেষ্টা করেছি। আমি বলছি না যে আমি নিজেকে খুব বেশি গুরুত্বপূর্ণ আমি ভাবি না, ভাবা উচিত নয় বলে মনে করি। একটা জিনিস হচ্ছে যে যেটা দুটো জিনিস মেনটেন করার চেষ্টা করতাম। একটা হচ্ছে যে অসত্য, জ্ঞানত অসত্য না লেখা, মানে জ্ঞানত অসত্য লেখা মানে যেটা ফেক নিউজ এখন বলি আমরা। এখন সেটা অনেক সময় আমরা বলছি পোস্ট ট্রুথ এরা, এখন ট্রাম্প জামানায়। কিন্তু পোস্ট ট্রুথ কিন্তু জানেন তো, এটা কিন্তু ট্রাম্প আসার আগে থাকতে আমেরিকায় শুরু হয়েছে। পোস্ট ট্রুথ যে এরাটা, মানে উত্তর সত্য যুগ আমরা বলি, যেখানে ফেক নিউজ ক্রিয়েট করা, মানে ডেলিবারেটলি, মানে এই জিনিসটা আমাদের ওল্ড স্কুলে শুধু আমি নয়, মানে খুব কম লোকই করতো অ্যাকচুয়ালি। কেউ উদ্দেশ্য প্রণোদিত ভাবে কোনো নেতার হয়ে আর একটা নেতার বিরুদ্ধে, সেসব হতো অনেক সময়, কারণ কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব ছিল। প্রিয় রঞ্জন দাসবংশীর গোষ্ঠী, সে সোমেন মিত্রকে ছোট করছে, সোমেন মিত্রর গোষ্ঠী প্রিয় রঞ্জনকে ছোট করছে, এসব হয়তো হয়েছে। তার মধ্যে একটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল হয়তো। কিন্তু একদম জেনে বুঝে একটা বাংলাদেশের দাঙ্গা দেখিয়ে বলা ভোটের সময় যেটা মেদিনীপুরে হচ্ছে, এই জার্নালিজমটা আমরা কিন্তু কখনো করিনি। এখন এই জিনিসটা এখন বিরাট ভাবে হচ্ছে। একটা হচ্ছে সত্য অসত্য না করা, আর একটা হচ্ছে যে ব্যক্তিগতভাবে কাউকে না অ্যাবিউজ না করা, মানে ছোট করা। হ্যাঁ, মানে একটা ওই যেটাই যে পটুয়া পাড়ার অগ্নিকন্যা, অগ্নিকন্যা ভালো কথা, কিন্তু পটুয়া পাড়ার অগ্নিকন্যা এইটা বলে সেটাকে জাস্টিফাইও করা যায় যে আমি এই জন্য বলেছি, ওই জন্য বলেছি। কিন্তু এই শব্দ চয়নটা, মানে আমি যদি বুদ্ধদেব ভট্টাচার্যকে বলি যে হাফ কবি সুকান্তের বাংলায় MA পড়া ভাইপো, এখন বুদ্ধবাবুকে বর্ণনা দেওয়ার জন্য তার যে বিশেষণ, প্রথম কথা হচ্ছে যে আমি সাংবাদিক, আমি কবিও নই। আমি সুকান্ত ভট্টাচার্যকে হাফ কবি না ফুল কবি সেটা বলার জন্য আমি অধিকারী কিনা, নিজেকে এতটা অহংকারী মনে করার কোনো কারণ নেই। হাফ কবি সুকান্তের বাংলায় MA পড়া, তার মানে কি বাংলায় MA মানে আমি অর্থনীতি বা ইতিহাস নিয়ে পড়লে আমার মর্যাদা বেশি। বাংলায় MA পড়া ভাইপো, সুকুমার সেন থেকে অসিত বন্দ্যোপাধ্যায়, আমি একটা বিরাট অধ্যাপক কুলকে ছোট করি। আমার একটা ছোট ঘটনা বলছি, খুব দ্রুত বলি সময় যাতে নষ্ট না হয়। আমি কিন্তু লালকৃষ্ণ আডবাণী, আপনি প্রসঙ্গটা তুললেন বলে বলছি, মমতার ক্ষেত্রে একটা গল্প বলবো। আডবাণী সম্পর্কে আমি লিখেছিলাম একটা এতে যে সৌরভ গাঙ্গুলি যদি ছেড়ে দিতে পারে, ইস্তফা দিতে পারে, যদি হোয়াইট রেভলিউশন করেছে PG কুরিয়ান, বিখ্যাত, কিছুদিন আগে চলে গেলেন, মারা গেলেন, তিনি যদি আমুলের কর্ণধার
হোয়াইট রেভলিউশন করেছে যে লোকটা, তিনি যদি ছেড়ে দিতে পারেন, কেননা চাপ আসছিল, ওদের অনেক গোলমাল হচ্ছিল, তাহলে লালকৃষ্ণ আডবাণীকে যখন তারই অ্যাকোলাইটসরা, তারা আরএসএস থেকে শুরু করে সবাই বলছে, অপমান করছে, তখন ওনারও থামতে জানা প্রয়োজন, এটা আমি লিখেছিলাম। এবং সেটা আমাকে তখন আমার যে সম্পাদক ছিলেন সেই কাগজে, তিনি ওটা প্রথম পাতায় 8 কলম লিড করে দিলেন। তো আমি বললাম যে এটা কিন্তু এটা ওপিনিয়ন পিস, বলে এটাই তো এক্সপেরিমেন্ট খবরের কাগজে, পোস্ট টেলিভিশন এরা, টেলিভিশনে তো সবাই জেনে গেছে 4টে লোক মারা গেছে, এই 2টো লোক আহত হয়েছে, ওইসব জার্নালিজমের জায়গায় এখন একটু ওপিনিয়ন, যেটা এখন খুব চলছে, আমরা বলতাম সাবজেক্টিভ জার্নালিজম, ওপিনিয়ন জানতে চায় লোকে, যে কারণে রিল বলুন এ বলুন, সবসময় আমাদের ওপিনিয়নটা আমরা এখন অনেক বেশি বলি, জার্নালিজমের ধারাটা বদলে গেছে। তো আমি এখন, তখন সেইটা উনি এক্সপেরিমেন্ট করলেন কিন্তু সম্পাদক। তারপরে আমি আডবাণীর ওখানে যেদিন গেছি, হয়তো দিন 7 পরে গেছি একবার, এবার উনি হঠাৎ আমাকে বলছে যে আচ্ছা তুমি মেরে খিলাফ লিখা করছো, খুব মিষ্টি করে কথা বলতেন তো, প্রথমেই বলেনি কিন্তু অনেকক্ষণ গল্প করার পরে, তুমি মেরে খিলাফ লিখা, এলাম না, আপনার খিলাফ কেন লিখবো। তখন একটা বাদামি রঙের ফাইল দিল, ওই গভর্নমেন্টে যেরকম হতো ব্রাউন ফাইল, তার ভেতরে দেখছি আমার কাটিংটা, আনন্দবাজারের কাটিং, আর তার সাথে ট্রান্সলেট করে ওটা ইংরাজিতে লেখা। তো উনি আমাকে দেখালেন, বলে এটা আমাকে দিয়েছে গভর্নমেন্ট ফাইলে। তাহলে যে আডবাণী জি এটা আপনাকে যেই দিয়ে থাকুক, আমি জানি না, উনি বলে দিয়েছিলেন আমাকে কে দিয়েছে, পরে বিজেপিরই একজন নেতা, রাজ্য নেতা দিয়েছিলেন। তো উনি আমাকে বললেন যে, আমি বললাম যে দেখুন এখানে কিন্তু আমি অসত্য লিখিনি আর আপনাকে অ্যাবিউজ করি, বরং আপনাকে আমি ছেড়ে দেওয়ার ব্যাপার, আমার এটা ওপিনিয়ন, ছাড়লে আপনার সম্মান বাড়বে বলে আমি মনে করি, সুতরাং এটা কিন্তু ফেক নিউজ নয়। তখন উনি উল্টে আমায় বললেন কই বাত নেই, ওনার স্ত্রী তখন ঢুকে পড়েছে, বলছে ক্যা হুয়া কমলা জি, উনি বলছে জয়ন্ত দেখো মেরে বারে মে ये लिखा, বলছে ऐसे लिखा तब आज चाय नहीं मिलेगा, মজা করছে আমার সাথে উনি। তখন বলছে নেই নেই চায় তো মিলেগাই, জয়ন্ত কো আজ থোড়া মিঠাই भी खिला। তো এই যে মধুরেণ সমাপয়াত হয়ে গেল, দেখুন এটা কিন্তু একটা ওল্ড স্কুল পলিটিশিয়ানস এর মধ্যে আমি দেখেছি। এবং আমাকে উল্টে উনি বললেন যে জানো তো তোমার এই যে এটা কাটিং করে রাজ্য বিজেপির একজন নেতা পাঠিয়েছে যে আপনি ওকে এত প্রশ্রয় দেন, মানে সোজা কথায় মানে আমার কান ভারী করা আর কি। বুঝতে পেরেছি, তোমার সাথে কি কোনো প্রবলেম আছে? আলাম না প্রবলেম নেই, কিন্তু একটা ইস্যু, কিছু জিনিস ছাপতে চেয়েছিলেন, বলে একবার উনসে বাত করলেন। মানে আমাকে উনি বলছেন যে ওই ভদ্রলোক যিনি কমপ্লেনটা করেছে তার সাথে কথা বলে একটু ঠিক করে নিও। মানে ভাবা যায় এই মানসিকতাটা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে এমন হয়েছিল যে উনি মমতা বন্দ্যোপাধ্যায় তখন দিল্লিতে ওই থাকে MS ফ্ল্যাট, ওই রাম মনোহর লোহিয়া হসপিটালের থেকে, উনি বলেছেন যে আমার সেদিনই একটা লেখা বেরিয়েছে, ওই কোনো অ্যাবিউসিভ কিছু না, কিন্তু কিছু মমতার দুর্বলতা বা মমতার সীমাবদ্ধতা এরকম একটা ক্যাপশন ছিল। তখন এই বর্তমান খবরের কাগজে কলম বেরিয়েছিল, আরো আগের কথা। তো আমাকে তখন ওর সঙ্গে যে মেয়েটি থাকতো সে আমাকে ফোন করে বলে, অন্তদা আজকে বোধহয় আপনার দুপুরবেলায় না আসাই ভালো, আপনাকে খেতে বলেছে, কিন্তু দিদি এবার বেরোবে, আমার মনে হয় অনেক ফোন টোন আসছে, আপনি এরকম ভাবে লিখলেন, তো দুপুরবেলা আমাকে খিচুড়ি আজ মাছ ভাজা খাওয়ানোর কথা, আমি তো না খেয়ে বাড়ি থেকে সকালবেলা চলে এসেছি, অফিসটা পার্লামেন্টের কাছেই ওনার বাড়িটা, আমি কি বাড়ি যাবো নাকি, পাগল নাকি, আমি ঠাট্টা করছি। তারপরে বলছে আমি জানি না, আমি একটু লোকনাথ বাবাকে পুজো টুজো করছি, এসব হয়ে গেলে ততক্ষণে বেরিয়ে যাবে, তারপরে আপনি এখন ঝট করে আসবেন না, আগে দেখি আবহাওয়াটা কিরকম ইত্যাদি। তারপর কিছুক্ষণ বাদে ফোন, বলছে যে আপনি আসেন তো, যে তুমি তো আমাকে বলছো যে না 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 দিদি বলছে যে কি হলো, দেরি হয়ে যাচ্ছে, তা আসতে বলো, এ করতে বল, জানে যেরকম লিখেছে বেরিয়েছে, বলে হ্যাঁ হ্যাঁ সব জানে, কলকাতা থেকে আপনি কি ভাবছেন ফোন আসেনি, ও ঘরে যখন ছিল তখনই ঘরের মধ্যেই জেনে গেছে, মানে তারপর তো বেরিয়েছে করেছে। তো এই জিনিসটা ওর মধ্যে দেখেছি যে খুব সামান্য, যেটা আমাদের বাড়িতে হয় না, মানে কোনো যেটা হয় যে কোনো কৌশল করে বুঝতে না দেওয়া, এগুলো আজকাল বিজেপি নেতাদের মধ্যে অনেক দেখি, যেটা আডবাণীরাও করেছেন, সেটাও এখন চেঞ্জ হয়ে গেছে অনেকটাই। মানে এখন কেউ মানে বিরোধিতা করলে মানে তাকে প্রায় মানে দোপানাপিতি বন্ধ করে দেওয়া, এটা তো দিল্লিতে আমি ভয়াবহ দেখেছি। ওর ক্ষেত্রে কিন্তু সাময়িক একটু রাগটাগ হতে পারে, সে তো সাধারণ মানুষের যেরকম হয়, আমার বাড়িতেই যেরকম হয়, আমরা ছেলের উপরে রাগ করি, বাবার উপর রাগ করি, তো সেরকম হয়েছে, কিন্তু কখনো কিন্তু আমার ক্ষেত্রে সেটা অ্যাবিউসিভ হওয়া বা এটা হয়।
না, একটা জিনিস আমরা দেখছি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 70-এর কাছাকাছি চলে এসেছে, এখনো খুব মানে ইলেকট্রনিক যন্ত্রপাতি, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইলে ভীষণ ফ্রেন্ডলি, মানে এটা একদম আপডেট থাকে সব বিষয়। মানে এটা আপনি তো খুব কাছ থেকে দেখেছেন, কোথা থেকে শেখেন, কে শেখায়, বা না, কিভাবে বোঝেন? ওর মধ্যে না এটা খুব ভালো একটা প্রশ্ন, কারণ এটা সাধারণত আলোচনা হয় না এই বিষয়টা। মানে এই এত মানে কেননা আমি বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছি যে মোবাইল চালাতে পারতো না, মানে মোবাইল ব্যবহার করতেই পারতো না, SMS তো দূরের কথা। বরং আমি দুজনকে দেখেছি দিল্লিতে প্রবীণ নেতাদের মধ্যে যারা খুব দ্রুত শিখে নিয়েছিলেন কম্পিউটার, ডিজিটাল দুনিয়াতে আর কি। একজন হচ্ছে নরসিংহ রাও, আচ্ছা, আর একজন হচ্ছেন আডবাণী। এদের দুজনকে দেখেছিলাম পার্লামেন্টে। নতুন সাংসদদের চালু হলো কম্পিউটার শেখানো, মোবাইল শেখানো, তখন সবে মোবাইল এসেছে, সেই সময়কার কথা বলছি। প্রথম যাকে মোবাইল ফ্রেন্ডলি হতে দেখেছিলাম নেতাদের মধ্যে প্রমোদ মহাজন, নেই আজকে। একটা ছোট মোবাইল আডবাণীকে গিফট করেছিল বম্বে থেকে। বম্বের লোক প্রথমে এসব শিখেছে। পার্লামেন্টে যখন ক্লাস শুরু হলো কম্পিউটার শেখানোর পলিটিশিয়ানদের, পার্লামেন্ট অ্যানেক্সির বাড়িতে, তখন আমি এই দুজনকে দেখতাম নিয়মিত সকালবেলায়, 8:30 9টার সময় আসতো, পার্লামেন্ট 11টায় শুরু হতো, তার আগে চলে আসতো, কম্পিউটারটা শিখতো। এবং সব কম্পিউটার মেয়েরা যেরকম হয় না, যারা ওখানে, মেয়েরা বেশি ছিল বলে বলছি, ছেলেরাও আছে, মেয়েরাও আছে, ওরা শেখাতো এবং ছাত্রের মতো শিখতো। এখন আমি মমতাকে দেখি, বুদ্ধবাবুকে দেখেছি যে ওনার অনেক গুণ ছিল, কিন্তু এই টেকনোলজি ফ্রেন্ডলি পার্সন ছিলেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখি যেটা জানে না সেটা কিন্তু যারা টেকনিক্যাল এটা জাননি, অনেক সময় নবান্নে আমি হয়তো বসে আছি, চোখের সামনে দেখলাম যে এটা কিভাবে কাজ করে, আচ্ছা এটা কিভাবে হবে, মানে এগুলো শিখে নেওয়া। এটা আমি নিজের চোখে দেখেছি কিভাবে শিখতে হয়, কিভাবে এটা করতে হয়। এবং উনি মোবাইলে যেভাবে আজকে গোটা রাজ্যের জেলা শাসক, বিভিন্ন দলের নেতা, উনি যেভাবে অপারেট করেন, মানে এই জিনিসটাই তো একটা সময় রাজীব গান্ধী বলেছিল যখন টেলিকমিউনিকেশন প্রথম এলো, যে আমরা প্ল্যানিং কমিশনে একটা হটলাইন কানেক্টিভিটি তৈরি করেছিলেন রাজীব গান্ধী, যে সব জেলা শাসকদের সাথে হটলাইন হবে, এ হবে, সে হবে। একটা স্বপ্ন দেখেছিল যে একটা মোবাইল প্রযুক্তিগত কানেক্টিভিটি হবে সমস্ত। তো ওকে তো চোখের সামনে দেখছি যে জিনিসটা, বরং আমার মাঝে মাঝে ভয় হয় যে কোনো কারণে ওনার মোবাইল যদি হারিয়ে যায় বা ওনার মোবাইলটা যদি একটু খারাপ হয়ে যায়, তাহলে বরং গভর্নেন্সের প্রবলেম হতে পারে। এবং সেক্ষেত্রে আমার তো মনে হয়, নিশ্চয়ই আমি কখন এটা ব্যক্তিগত প্রশ্ন, মানে স্ট্যান্ড বাই মোবাইলও থাকা উচিত, কেননা ওনার মোবাইলটা কিন্তু আমাদের রামশ্যাম যদুমধুর মোবাইল নয়। ওইখান দিয়ে উনি গভর্নেন্সটাই মানে সাংঘাতিক, একটা ওকে বলা মানে কিন্তু একটা মানে একটা নোটিফিকেশনের, একদম একদম একটা সরকারি বিজ্ঞপ্তি জারি করার মতো। তো সেই সরকারি বিজ্ঞপ্তি, যে আমরা যেটা ডুইট নাও বলি বা আগেও বলা হতো, এর থেকে বড় ডুইট নাও কি হতে পারে? একটা মেসেজে ওকে বলে দেওয়া। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় কি খুব রাগী, সবসময় রেগে থাকে? না না না, একেবারেই উল্টো, একেবারে উল্টো। এইটা একটা সাধারণ মানুষ সবসময় বলে। আমি সেদিনকে একটা লেখা পড়ছিলাম যে সবসময় ভ্রু কুচকে থাকে ওনার। আসলে যেটা হয়েছে, আমার মনে হয় রাগের কারণ থাকলে না রাগা, এতটা বষ্টম হওয়া বোধহয় রাজনীতির জন্য সেটা। কেননা রাগ মানেটা কি, মানে বলসেভিক রেভলিউশন যখন হয়েছে 1917 সালে, তখন বলসেভিকরা রেগে গিয়েছিল বলেই তো বিদ্রোহটা করেছে একদম। তো যখন আমরা বলি বিদ্রোহ, আজ বিদ্রোহ চারদিকে, তো সেই গান, তো সেই বিদ্রোহ করতে গেলে তো রাখতে হবে একদম। মানে আমি যদি কোনো কিছুতেই না রাগি, তার মানে তো সবটাই আপোষ করছি না। যারা আপোষ করে তারা রাগে না, ঠিক। কিন্তু ওনার এই সাধারণ মানুষের উপরে তো কথায় কথায় রেগে যাওয়া, মানে যাকে বলে অসহিষ্ণুতা। এই যে নির্বাচন কমিশনের ঘটনা অনেকে জানে না, আমি আপনাকে এই সুযোগে সেটা জানিয়ে দিচ্ছি, যে উনি তো সুপ্রিম কোর্টে গিয়ে রাগ দেখাননি। উনি সুপ্রিম কোর্টে, আপনি জানেন, নিশ্চয়ই জানেন,
সেদিনকে সব থেকে লাস্ট বেঞ্চে গিয়ে কিন্তু উনি বসেছিলেন, ঠিক। এবং একটার পর একটা এজেন্ডা যেরকম ভাবে হওয়া উচিত তাতে উনি রেগে যাননি। না, ঠিক। বরং সুপ্রিম কোর্টের যারা বিচারপতিরা ছিলেন তারা বলেছিলেন যে যেহেতু মুখ্যমন্ত্রী এসেছেন, যদি দেরি হয়, আমাদের এটা তো নিজেদের হাতে থাকে না, অনেক সময় ক্যান্সেল হয়, অ্যাডজর্ন করা হয়, আমরা চেষ্টা করছি যাতে এটা দিন অ্যাডজর্ন করতে না হয়, এবং দরকার হলে আমরা মধ্যাহ্ন ভোজনের বিরতিটাকে বাতিল করে দেবো, ঠিক। দিয়ে তাহলে ওরাও সেটাকে রেসপন্স করেছে। উনিও লাস্ট বেঞ্চার, আমি তো চিরকাল রেলমন্ত্রী থাকার সময় দেখতাম, রাজীব গান্ধীর সময় থেকে পার্লামেন্টে দেখছি লাস্ট বেঞ্চে বসতো। তো পার্লামেন্টে যখন কোশ্চেন আনসার হতো, সবাই সামনের সারিতে বসার জন্য মন্ত্রীরা পাগল, তাদের এটা মনে হয় আরে ফার্স্ট বেঞ্চে মারামারি হয়, দলের মধ্যেও নেতাদের মধ্যে মারামারি হয়, মন্ত্রীরা, একজন মন্ত্রী যদি ওখানে গিয়ে বসে পড়ে, সেটা যদি নির্ধারিত অন্য মন্ত্রীর জায়গা থাকে, সে হয়তো পরের বেঞ্চে তার জায়গা, সে যদি এসে যায়, সে এসে উঠতে বলে তাকে, আমরা গ্যালারি থেকে দেখি, এবং সঙ্গে সঙ্গে তাকে সরে গিয়ে আবার তার পেছনে যেতে হয়। আর সেখানে রেলমন্ত্রী হওয়ার সময় সামনের সারিতে না বসে পেছনের সারিতে বসতো। সুতরাং রাগারাগির কোনো ব্যাপারই ছিল না। নির্বাচন কমিশনে সেদিন উনি যখন যান, তখন নিচে কিন্তু সব যারা এমপিরাও ছিল সবাইকে চিঠি, মানে সই করে যেতে হয়েছে এবং নাম দিতে হয়েছে, এবং উনি বলেছেন যে আমি মুখ্যমন্ত্রী হিসেবে আমি এটা, এবং ওরা তখন সবাই বলেছিল যে ওনাকে দিয়ে তোমরা সইটা করিও না। মানে এটা হয় না, মানে আমাদের আজকাল অনেক আবাসনে গেলেও, হ্যাঁ, মানে যেরকম ভাবে একটা প্লাম্বার বা কার্পেন্টার এলে লিখতে হয় কেন এসেছো, আমি হ্যাঁ এটার বাথরুম সাফাই করতে এসেছি। তো নির্বাচন কমিশনে গিয়ে একটা নির্বাচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি এখন সই করে লিখতে হয় যে আমি এই জন্য এসেছি, আচ্ছা কোঅর্ডিনেশন আগে থাকতে করেছে ওরা, এমন নয় যে নির্বাচন কমিশনারকে না জানিয়ে গেছে, শুধু মিডিয়ার মাধ্যমে নয়, প্রপারলি কমিউনিকেট করা হয়েছে, তা সত্ত্বেও এটা করেছে, কেউ নিচে এসে ওদেরকে নিয়ে যায়নি, একটা প্রোটোকল থাকে। এবং আপনি জানেন প্রোটোকল অনুযায়ী সাংবিধানিক পদ নির্বাচন কমিশনারেরও, মুখ্যমন্ত্রীও সাংবিধানিক পদ, প্রধানমন্ত্রী পদ, রাষ্ট্রপতি পদ, সব, কিন্তু তাদের মধ্যে ক্যাটেগরি আছে প্রোটোকল অনুযায়ী, কেউ ওপরে কেউ নিচে। আমরা অনেক সময় সাধারণ মানুষ সেটা জানি না। রাষ্ট্রপতির সাংবিধানিকভাবে প্রথম, নট প্রধানমন্ত্রী, যে কারণে রাষ্ট্রপতি ভবনে আমি তো কতবার কত ইভেন্টে গেছি মনে নেই, রাষ্ট্রপতি আসার আগে প্রধানমন্ত্রীকে চলে যেতে হয় এবং গিয়ে ওয়েট করতে হয়, এবং মানে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে থাকেন, রাষ্ট্রপতি আসবেন, রাষ্ট্রপতি এলে জাতীয় সঙ্গীত হবে, তারপর মানে আবার বেরোনোর সময়ও আগে রাষ্ট্রপতি চলে গেলে তার প্রধানমন্ত্রী আগে যেতে পারে না। তো প্রোটোকলের মধ্যেও দেখুন, এবং মুখ্যমন্ত্রীর প্রোটোকল অনুযায়ী মানে সিইসি চিফ ইলেকশন কমিশনারের থেকে মানে কেউ 5, 4, 3 এরকম সব ক্যাটেগরি আছে। মুখ্যমন্ত্রীদের, শুধু মমতা বলে নয়, মুখ্যমন্ত্রীদের সাংবিধানিক পদমর্যাদা মুখ্য নির্বাচন কমিশনারের ওপরে। তাহলে আমার থেকে পদমর্যাদায় একজন ওপরে থাকা সাংবিধানিক ব্যক্তি, আমিও সাংবিধানিক ব্যক্তি, আমি এসেছি, তাহলে তার উচিত ছিল উঠে দাঁড়ানো। উনি উঠে দাঁড়াননি, উনি সিটে বসেছিলেন, মুখ্যমন্ত্রী যখন গেছেন তখন উঠে দাঁড়াননি। আরে বাবা, আমরা তো বাড়িতে আপনি এলে আমি উঠে দাঁড়াচ্ছি, ঠিক, এটা তো শিষ্টাচার, এটা তো আপনি রাজ্যপাল নন, আমি রাষ্ট্রপতি নই, আপনি মুখ্যমন্ত্রী নন, তো এটা তো স্বাভাবিক একটা শিষ্টাচারের ব্যাপার। উনি সেই শিষ্টাচারটা দেখাননি, আমি জানি না কেন দেখাননি। শিষ্টাচারটা না দেখানোর জন্য কোনো পলিটিক্যাল ডিভিডেন্ড শাসক দলের কাছ থেকে পাবেন কিনা আমি জানি না, শিষ্টাচার না দেখানোর জন্য একটা প্রাইজ পাবেন হয়তো, কিন্তু শিষ্টাচার না, এটা একটা কার্যকারণ সম্পর্ক আছে। আপনি রেগে যাওয়াটা বলছেন না, ওই যে নির্বাচন কমিশনারের ওপরে যে রেগে যাওয়া বা দালাল বলা, এটাই বলছে উনি এত রেগে গেলেন কেন। তো ওই ঘটনাগুলোর একটা রয়েছে। 6টা চিঠি দিয়েছেন, তো মুখ্যমন্ত্রী হিসেবে চিঠি দেবেন না, উনি দলের নেতা হিসেবে দিতে হবে, মুখ্যমন্ত্রী প্যাডে দেবেন না, কেন দেবেন না? মুখ্যমন্ত্রীকেই তো হ্যারাস করা হচ্ছে। মূল লড়াইটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে নয়, মুখ্যমন্ত্রীর সঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টারি পার্টি লিডার, তিনি অ্যাসোসিয়েট করেছেন, কিন্তু দলের সাথে কিন্তু নির্বাচন কমিশন নয়, মুখ্যমন্ত্রীর সাথেই হচ্ছে। তার কারণ এই যে বিএলওরা, প্রশাসনিক পদগুলো, এমনকি আপনি জানেন এর মধ্যে ফিরে আসার পরেও একটা ঘটনা হয়েছে, যেটা আমি জানি না কাগজে করে বেরিয়েছে বলে কিনা জানি না, যে নির্বাচন কমিশন থেকে চিঠি দিয়ে বলেছে যে এই সব সচিব যারা বিভিন্ন পদে রয়েছে, সেই সচিবদেরকে অন্য রাজ্যে মাইক্রো অবজারভার করে পাঠিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, যেটা রাজ্য সরকার প্রতিবাদ করছে, বলছে যে আমার এখানে ইলেকশনের সময় এই এতজনকে পাঠানো, এ করা। তো এই যে ঘটনাগুলো, একটা চিঠি জবাব দিচ্ছে না, একতরফা করছে, তো তাতে একটা রেগে যাওয়ারও একটা কার্যকারণ সম্পর্ক আছে। আমি যদি নির্বাচন কমিশনার হতাম, আমি তো উল্টো করতাম, একদম, আমি নিচে প্রোটোকল ভেঙে রাষ্ট্র নায়করাও বিমানবন্দরে চলে যায়,
যে আমেরিকার প্রেসিডেন্ট এসেছে, এমনকি নরেন্দ্র মোদী মনে আছে সে নওয়াজ শরীফের এতে চলে গেল প্রোটোকল ভেঙে, যেটা প্রধানমন্ত্রী করার কথা নয়। তো অনেক সময় প্রোটোকল ভাঙার মধ্যে দিয়েও বার্তা দেওয়া যায়, করা যায়। তো এই যে বলছে না রেড কার্পেট জায়গায় ব্ল্যাক কার্পেট ওয়েলকাম করা, তো সেটা না করে একটুখানি আরে আপনি এসেছেন, এটা করলে কি হতো, একটু মিষ্টি ফিষ্টি খাওয়াতে এনে করতে, তাতে বরং বিরোধিতা করাটাতে অসুবিধা হতো, স্পেসটা কমে যেত। কমে যেত। সেটা না করে উনি আরো বেশি করে ওনাকে স্পেস দিয়ে দিলেন। আমাদের অনুষ্ঠানটা একদম শেষ পর্যায়ে এসছে। রাঁধুনি মমতা বন্দ্যোপাধ্যায়কে 10-এ কত দেবেন? সাংঘাতিক। আমি তো মানে কনজারভেটিভ, মানে যারা শিক্ষক হন, আমি শিক্ষক নই, আমি তো বলবো যে 10-এ 9 তো দেবই, কিন্তু যারা মানে ওই রকম মাসে নন 10-এ 10ও দিতে পারে। কনজারভেটিভ হলে আমাদের কলকাতাতে যেরকম নম্বর দেওয়ার ব্যাপারে আমরা 10-এ 6 মানে ফার্স্ট ক্লাস, এইভাবে বড় হয়েছি। দিল্লিতে তো যে কারণে দিল্লির ছেলে মেয়েদের সাথে পেরে উঠি না, কিন্তু নম্বর মানে, আর এটা তো একটা কথার কথা, 10-এ 9 কি 10-এ 8 সেটা কথা নয়। রান্নাটা উনি নিজে ভালোবাসেন, এবং সেটা কত রকমের রান্না যে উনি জানেন, এবং অনেক সময় উনি মানে কথা বলে দেন যে এটা দিয়ে করবেন, এটা দিয়ে খাবেন, এবং মেয়েদেরকেও পরামর্শ দেয়। হ্যাঁ, এবং এমনকি কালী পুজোর দিন যে উনি ভোগ তৈরি করেন, সেটা তো একটা সিগনেচার ডিশ হয়ে গেছে। মানে তার মধ্যে আমি ওই রকম খিচুড়ি ভোগ কাজু বাদাম দিয়ে, মানে একটা ওই মাখাটাই একটা আলাদা ব্যাপার। তো আমি তো মনে করি যে আমি তো বহু বছর আগে যখন আর কি সবে সাংসদ হয়েছে, এই রান্নাটা কিন্তু আজকে শিখেছে এমন নয়, মানে যখন সাংসদ হয়েছে তখন মানে ওই কি বলে দই চিকেন, হ্যাঁ, তারপরে এইসব উনি তখন খুব করতেন। তো আর এখন তো ছেড়ে দিন, এখন তো আরো বেশি রেসিপি জানেন, এবং খাদ্য গুণও কিন্তু খুব জানেন, যে এইটা মানে ওনার মধ্যে একটা চিকিৎসক মমতাও আছে। তার ফলে ওই এটা খেলে এটা হবে, এটা বেশি খাবেন না, এটা কম খাবেন, এটা দিয়ে করবেন। ওনার মধ্যে একটা অদ্ভুত মমতাময়ী, মানে মায়ের মতো একটা ব্যাপার আছে, যে উনি সেটা এই ডালটা খেলে এইটা হয়, এটাতে ইউরিক অ্যাসিড বাড়ে, ওটাতে এইটা হয়, নিজে তো ভোজন রসিক নন না। ওনার যেটা হয়েছে যে উনি কোয়ালিটি অফ ফুড সবসময় তো খেতে বারণ করেন, দুপুরবেলা ঘুমোতে বারণ করেন, বলেন ক্রিমিনাল অফেন্স ভাত খেয়ে ঘুমোন। তো উনি নিজে তো সেটা করেন না, এবং উনি সবসময় অন্যদেরকেও, সবসময় ওনার চারপাশে যারা আছে তাদেরকেও উদ্বুদ্ধ করেন। আপনি চিকিৎসক মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন, ওনার ব্যাগে সবসময় কোনো না কোনো ওষুধ থাকে টুকটাক, মানে ফার্স্ট এড গুলো। উনি ডাক্তারদের ওষুধ খাওয়ার গল্প শেষ হবে না আমার কাছে গল্প। দু একটা ডক্টর রঞ্জিত পাঁজা প্রয়াত, মানে আমাদের শশী পাঁজার পরিবার, অজিত পাঁজার ভাই, সাংসদ হয়েছিলেন। এই তো কিছুদিন আগে ওনার স্ত্রী বম্বে থেকে এসেছিলেন, কালী পুজোর দিনেই বোধহয়। তার রঞ্জিত পাঁজার মেয়ে অধ্যাপিকা ইংরাজির ছিলেন, খুব ভালো পরিবার, স্কিন স্পেশালিস্ট, খুব বড় ডাক্তার ছিল। এবং রঞ্জিত পাঁজার অ্যাপয়েন্টমেন্ট পেতে 5-6 মাস ওয়েট করতে হতো একটা সময়। ঠিক ঠিক। তো সেই রঞ্জিত পাঁজা, মানে দেখুন স্কিন স্পেশালিস্ট হলে কি হবে, উনি তো MBBS পাস করি তো তবে স্কিন স্পেশালিস্ট হয়েছে। একদম। তো বাড়িতে নর্থ এভিনিউতে আমি, রঞ্জিত পাঁজা এবং দিদি আছেন। তো রঞ্জিত পাঁজাকে বলছে ডাক্তারবাবু এসছেন, নর্থ এভিনিউতে থাকে পাশাপাশি, তো ওরা একটা পাড়াতেই সব সাংসদরা ফ্ল্যাট নিয়েছিল। এটা খুব মজা। আচ্ছা আচ্ছা। এটাও দিদি বলেছিল যে আমাদের এতজন সাংসদ হয়েছে, মানে আমরা কাছাকাছি থাকি, মানে কেউ নর্থ এভিনিউতে, কেউ সাউথ এভিনিউতে, কেউ একটু বেশি অত এইসব করতে হবে না, বেশি বড় লোকই জায়গায় গিয়ে থাকা, এটা ওই পাড়া। আমরা এটা আমাদের পার্লামেন্ট থেকে কাছে, এবং মোটামুটি সব তখন প্রথম দিকে। তো যাই হোক, সেটা তো অন্য গল্প। তো আমার এখনো মনে আছে, ডক্টর পাঁজা বলছে আমি আজকে চলে যাচ্ছি, আজকে রাত্রিরে খাবো না। যে খাবো না মানে রান্না করলাম এই সমস্ত, এটা মানে এই তো মুড়ি বাদাম এসব খেয়েছি, তাতে আসলে হয়েছে কি জানো তো, আজকে আমার একটু পেটের একটু গোলমাল, পৈটিক সমস্যা আছে, আজকে ওই জন্য খেতে চাইছি না এসব, এখন চিকেন টিকেন হয়েছে, খাবো না, চলে যাচ্ছি। তো শরীর ইনডাইজেশনের প্রবলেম। তো দিদিমণি আমার এখনো মনে আছে, আমার সামনে ডাইনিং টেবিলে বসে গল্প হচ্ছে। তো ডাইনিং টেবিলে উনি একটার দিকে বসে আছেন, আর উল্টো দিকে ডাক্তার
ডাক্তারবাবু আর আমি সাইডে বসে আছি। তো উনি বলেন 1 মিনিট, রঞ্জিত দা বলতো বোধ হয়, রঞ্জিত দা 1 মিনিট, চো করে ভেতরে চলে গেলেন। তো ওনার একটা ব্যাগ আছে না, যে ব্যাগটা এখনো মানে ওটার নাম দেওয়া হয়েছিল জঙ্গলমহল বলে, সেই ব্যাগের মধ্যে সব পাওয়া যায়, মানে এটা অরণ্য আর কি একটা। তো ওই ব্যাগটা কিন্তু একটা ওনার মানে সিগনেচার ব্যাগ। তো ব্যাগটা নিয়ে এসে ফাড়াস করে রাখলো ডাইনিং টেবিলের ওপরে, ওই হাতটা ঢুকিয়ে দিল, ও জানে কোথায় কি আছে, পাড়াং করে একটা ওষুধ বার করলো, করে বলে এই ওষুধটা খেয়ে নিন, তারপরে ডিনার করতে পারবেন, কোনো অসুবিধা হবে না, এত তাড়াতাড়ি তো আর ডিনার দিচ্ছি না আপনাকে, ঘন্টাখানেক ঘন্টা দেড়েক বাদে দেওয়া হবে, ওষুধটা খেয়ে নিন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। এবং উনি প্রশ্নহীন ভাবে ডাক্তারবাবু খেয়ে নিন। জল দিয়ে ওষুধটা খেয়ে নিলেন, জিজ্ঞাসাও করলেন না কি ওষুধ। এবং তারপরে তো একসাথে ডিনার টিনার করে গেলাম, সেটা গল্প আলাদা। আমি শুধু ডাক্তারবাবুকে জিজ্ঞেস করেছিলাম যে ডাক্তারবাবু আপনি তো নিজে ডাক্তার, তো আপনি ওষুধটা যে দিল তো আপনার, বলছে না না চিকিৎসক নেত্রী, হ্যাঁ, এবং চিকিৎসক নেত্রীর মানে এটা যদি আমি না খাই তার মানে হচ্ছে এটা আমি দলীয় নির্দেশ অমান্য করার মতো একটা অপরাধে জড়িয়ে পড়ব। ওর সামনেই বলছে। তো কি মজার দিন সেসব, মানে এবং ডাক্তারবাবু আপনি এইসব বলছেন আপনাকে, এবং সত্যি সত্যি ঠিক হয়ে গেল। কিন্তু ডাক্তারবাবু একবারও জানতে চাইলো না ওটা কি ওষুধ। না ভরসা ছিল এরকম। না, ভরসা অনেকেই করেন, ওনার কাছের লোকেরা খবর পেয়েছি। না, একটা জিনিস একদম শেষ প্রশ্ন, উনি গান লেখেন, গানে সুর বাঁধেন, বই লেখেন, রাজনীতিটা করেন, প্রশাসন চালান, ছবি আঁকেন। একটা মানুষ 24 ঘন্টার মধ্যে টাইম ম্যানেজমেন্টটা কি করে করেন? কারণ অনেকগুলো জিনিস উনি করেন না। যেমন সন্ধ্যাবেলায় কাজকর্ম সারার পরে বহু নেতা, দিল্লিতে আরো বেশি, ইদানিং কলকাতাতেও খুব চল হয়েছে, নানান রকমের সাজ পোশাক করে বিভিন্ন ডিনার, বিভিন্ন পার্টিতে অ্যাটেন্ড করে। ঠিক। তো দিনের একটা দীর্ঘ সময় রাজনৈতিক নেতারা আজকাল একটা ক্লাব কালচার, ডিনার কালচার, তো উনি তো সেদিক থেকে দেখতে গেলে ওনার জীবনে কিন্তু এইসব একটা বিরাট একটা পার্টি ওমেন তো উনি হননি। পার্টি ওমেন হওয়াটা কিন্তু রাজনৈতিক নেতাদের কোনো নিষেধাজ্ঞা নেই, ভুল না, ভুলও না। তো উনি তো বসুন্ধরা রাজে, বা আমি আমার এখানকার নেতা নেত্রীদের কথা নাম বলছি না, অনেকেই আছে, উনি তো সেরকম করেন না। আমাকে একজন বলছিলেন যে উনি এটা কেন করেছেন, ওটা কেন করেছেন। আমি বললাম যে উনি তো এরকমই জামা কাপড় পরেন। ও ওইটা বলছিল যে ওই বাড়ির পোশাকে উনি এসছেন, এটা বললাম যে এটাই তো মমতা হাওয়াই চটিটা উনি কেন পরেন, এটা প্রশ্ন যদি করেন, তো হাওয়াই চটির জায়গায় যদি একটা প্রচন্ড আধুনিক একটা নিউ কাট পরতেন, আর যদি ওই ঝোলা ওই ব্যাগটা, সস্তার ব্যাগটার জায়গাটা গুচি কিংবা আমি অত শত ব্র্যান্ডের নাম জানি না, ওইটা উনি দিতেন, তাহলে কি আপনি খুশি হতেন? আমি এই প্রশ্নটা করেছিলাম সেই রিপোর্টারকে। এইটা যে উনি করেন এটাই ওনার দিক থেকে কিন্তু স্বাভাবিক। উনি জানেনও না, অত ব্র্যান্ড জিজ্ঞাসা করুন না, তৃণমূলের বহু নেতা আছে খুব ব্র্যান্ড কনসিয়াস, তাদের কাছ থেকে আপনি জুতো টু ব্যাগ কোনটা কি ব্র্যান্ড সব আপনাকে বলে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে জিজ্ঞেস করুন না যে ব্র্যান্ডের কিছু জানি কিনা। তো এই যে সময়টা, তো ব্র্যান্ডের জামা কাপড়টা জানাটা, হ্যাঁ, জন্য যে সময়টা, সেই সময়টাতে উনি ছবি আঁকা এবং কোন ওষুধটাতে কি হয় সেটা চর্চা করছেন, তো ক্ষতিটা কি আছে? টেলিভিশন অ্যাওয়ার্ড গুলোতে গিয়ে উনি সিরিয়ালের নাম বলে দিচ্ছেন, চরিত্রের নাম বলে দিচ্ছেন, মানে এটা কি করে সম্ভব? মানে উনি কিন্তু সিরিয়ালেও, দেখুন একটা সময় ছিল যখন বুদ্ধবাবু সিনেমা দেখতেন, বুদ্ধবাবু কিন্তু অনেক সিনেমার নাম মুখস্থ বলতেন, কিন্তু সেইগুলো মূলত হয় বিদেশি পরিচালক, সিলেক্টিভ একদম, অথবা প্রচন্ড হাইপার ইন্টেলেকচুয়াল সিনেমা। আমি সেগুলো খারাপ বলছি না, ঋত্বিক ঘটকের ছবি তো খারাপ বলবো না, ঠিক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সংস্কৃতির ক্ষেত্রেও একটা পপুলার কালচারকে, টলিউডকে তো আগে মানুষ জ্ঞান করা হতো না, ঠিক ঠিক, মানে নন্দনের যে সংস্কৃতিটা, সেখানে কিন্তু মানে ভেবে নেওয়া হতো যে মানে যেটাকে আমরা আর্ট ফিল্ম বলতাম তখন, এখন আর্ট ফিল্ম কথাটাই উঠে গেছে। সুতরাং সেটা একটা খুব সংকীর্ণ বুদ্ধিজীবীদের ওই একাডেমির নাটক,
আর নন্দনে ফিল্ম ফেস্টিভ্যাল যেগুলো হতো, আজকে আপনি দেখুন সেখানে কমার্শিয়াল ছবি, তথাকথিত বাণিজ্যিক ছবি, এটা কিন্তু বলিউড যেভাবে দিল্লি তো ঢুকে গেছে। আগে তো রাষ্ট্রীয় পুরস্কার বলিউডের ছবি দেয়া হতো না। স্বর্ণকমল মানেই হচ্ছে যে তোমাকে একটা মানে প্রচন্ড ইন্টেলেকচুয়াল সাধারণ মানুষ মাছি তাড়াচ্ছে, বক্স অফিসের সাফল্য হলে সে স্বর্ণকমল পায় না। তো এই যে কালচারটা, এইটাকে পপুলারাইজ করা, এটাও আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু করেছেন, এবং ওটা সাংঘাতিক ভাবে। সিরিয়ালের ক্ষেত্রে আপনি একটা জিনিস বলবো, ওটা নেগেটিভ সিরিয়াল, যেখানে একটা স্যাডিজম আছে বা যেখানে ভায়োলেন্স আছে, ও সেগুলো কিন্তু পছন্দ করে। ওর কিন্তু ওইখানে একটা মূল্যবোধ, সেই ছবিগুলো পছন্দ করে যেখানে একটা ইন্সপায়ার করে, কোনো মেসেজ আছে। মেসেজ আছে। আমরা এতক্ষণ গল্প করছিলাম জয়ন্তদার সাথে, জয়ন্ত ঘোষালের সাথে। মমতা বন্দ্যোপাধ্যায় বা প্রণব মুখার্জি, লালকৃষ্ণ আদবানি, এরকম বহু লোক সম্বন্ধে মানে জয়ন্তদার এত অভিজ্ঞতা যে একদিনেই গল্প করে শেষ করা যাবে না। তো আজকের গল্প থামাতেই হচ্ছে সময়ের কারণে। আজকের গল্প এখানেই থামাচ্ছি। আমরা আরো একবার জয়ন্তদার সাথে অন্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করতে আসবো। সকল দর্শকদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। জয়ন্তদা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক